মারির সংবাদ যে 73 থেকে আজকে 2020 পর্যন্ত অভিনীত হচ্ছে সমান সফলভাবে, লোকে এখনো রিলেট করে তার এই পাওয়ার পলিটিক্স, যে ক্ষমতা এবার আগ্রাসী ভূমিকা নেয় সেই ক্ষমতার। কিন্তু তোমার কি মনে হয় না যে কতগুলো জায়গায় তোমার একটা আপডেট করতে কোনো ইচ্ছে করেছে কি, যে মারির আপডেট করা? একেবারেই কেন মনে হয়নি? কেন আপডেট করার দরকার হয়নি? আমার মনে দরকার নেই, কারণ গ্রেগরির প্রবলেমটা তো একদম আধুনিক, মারিস তো পুরান, ওখানে আপডেট করার প্রশ্ন নেই। না, সেটা ইরাক যুদ্ধ পর্যন্ত ঠিক আছে, ঈশ্বরের যে প্রবলেম, জায়গাটা জমিদারের গ্রামের দিকে যে মানে জমি সমস্যা বা সমস্ত অনেক পাল্টে গেছে, গ্রাম প্রচুর পাল্টে গেছে, কিন্তু এখনো ক্লাস ডিভিশনটা রয়েছে। যদিও তার চেহারা পাল্টেছে, তার জামাকাপড় পাল্টেছে, কিন্তু অন্তঃসত্ত্বাটায় সেই ডিভিশন এবং সেই শোষণ, যাকে এক্সপ্লয়টেশন বলি, সেটা আছে এবং মার্সেনারি হিসেবে কাজে লাগানো, গুন্ডাকে কাজে লাগানো, সে একই জিনিস অন্য চেহারায় আছে। তাই তো, একটা চিরকালীন একটা সত্য, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা আছে বলেই লোকে এখনো আমার মানে পুরনো কালের গল্প শুনছি মনে হয় না, সেটাই তারা রিলেট করে নেয়। শেষেও তুমি যখন মন্ত্রপাঠের যেটা ব্যবহার করলে শিয়ার গানের শেষে, জ্ঞানং অধিকারং আরং কর্তব্যেরং হিসাবং ঠিকং মেলেং, এটা তো এখনো সেই সত্য রয়েছে। দেশপ্রেমেরং বটিকাং সবাই যেন গেলেং, তাই তো? এই দেশপ্রেমেরও কাদেরং দেশং কারং তরং প্রেমং প্রশ্নং যদি করং তাহলে কিং কর্মং বলং নিজেরং দোষে মরং, তাই তো? তাহলে এই দেশপ্রেমেরও বটিকাং আবার নতুন ভাবে আমাদের দেশের এসেছে, আবার নতুন ভঙ্গিতে আসছে জাতীয়তাবাদী। ফলে আমরা যে এবং বাকিটুকু দর্শক করে নিয়ে খুব আনন্দ পায়। দর্শকের জন্য কিছুটা রাখা আমার মানে প্রডিউসার হিসেবে, আমার পরিচালক হিসেবে সবসময় মনে হয় যে দর্শকের জন্য একটু রাখা উচিত। সে যদি একটু নিজে খুঁড়ে আবিষ্কার করে খানিকটা মানে আবিষ্কার করতে পারে, তাহলে তার আনন্দটা ডাবল হয়। আমি যেহেতু শৈশব থেকে মারির সংবাদ অভিনীত হতে দেখেছি, মুক্তাঙ্গনে দেখেছি, একাডেমিতে দেখেছি, বিপ্লবদা গান গাইছে, এবং কি উচ্ছ্বাস ফেটে পড়ছে, তো মানে কি তুই গান থামিয়ে রাখতে হতো কলেজ প্রোগ্রামগুলোতে। হ্যাঁ, এই তো বলছি, গান থামিয়ে রাখতে হতো, এত হাততালি পড়ছে মাঝখানে। না, আমি বলছি তোমার কি মনে হয় না এই 90-এর দশকের গোড়া থেকে মারির সংবাদ বা আমি বলছি বামপন্থী রাজনীতি, বামপন্থী পার্টি, এই সমস্তটার অদ্ভুত অদল বদল ঘটে গেল, মানে 60-এর দশক, 7-এর দশক, 8-এর দশক পেরিয়ে তখন মারির সংবাদটা আমরা যখন গ্রামেগঞ্জে গিয়ে করছি, তখন সেই যে উচ্ছ্বাস, যে রাজনৈতিক বোধটা কাজ করতো সাধারণ মানুষের মধ্যে, তার কি কোথাও একটা অবসাদ ঘটেছিল? অবশ্যই মনে হয়, অবশ্যই। এটা তো বাইরের পরিবেশের সঙ্গে লিঙ্ক সবসময় না, নাটকের সাযুজ্য ঘটে ওইখানে। বাইরের পরিস্থিতি যদি অনেকটা পাল্টে যায়, অনেকটা পাল্টে গেছে, সেখানে দর্শকের মানসিকতা সেই তুলনায় পাল্টে যায়, এবং তখন তার কাছে মনে হয় যে এটা কী ব্যাপার, এটা কী ঘটছে, এই মনে হওয়াটা একটা বাধা এসেছে সেখানে। মানে রাজনৈতিক আন্দোলনের যে চেহারা বদল ঘটেছে, তার সঙ্গে সঙ্গে নাটক তার মানে পাল্টে যাচ্ছে। নাটক তো এক জায়গায় কখনো স্থির থাকে না, থাকতে পারে না। তার মধ্যে সাম্রাজ্যবাদের যে পাঠ আমাদের সাধারণ মানুষের মধ্যে ছিল, সাম্রাজ্যবাদের পাঠে আমার মনে হয় যে আরো কত ভয়ঙ্কর হয়েছে। না, আমি বলছি লোকে যে এনজয় করতে পারছে না একটা পয়েন্টে, তার রাজনৈতিক শিক্ষা নিয়ে বলছি, তার যে ঘটেছিল রাজনৈতিক শিক্ষা এবং তাদের কায়দা কানুন। সাম্রাজ্যবাদীদের কায়দা কানুন অনেক পাল্টে গেছে, অনেক সূক্ষ্ম হয়েছে, তাহলেও কিন্তু এখনো তো আবার নতুন করে লোকে তারা এটা বুঝতে পারছে না। আমি বলছি যে ওই যে একটা বোধহয় অন্তরায় হচ্ছিল, যে মাঝখানে যে ছোট ছোট যে ফানগুলো ছিল ভেতরে, যে মজাগুলো, স্যাটায়ারগুলো, তুমি যেগুলো কথার মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে বার করছো, সেগুলো হয়তো লোকের সূক্ষ্ম জিনিসগুলো হয়তো একটু মিস করছিল। একদম ঠিক। সেই সূক্ষ্মতা যে মিস করছিল, তার কারণ কি তোমার মনে হয় যে রাজনৈতিক যে পাঠ, তোর যে পাঠ থেকে একটা গণ আন্দোলন তৈরি হয়েছে, বা একটা আন্দোলন তৈরি হয়েছে, সেই আন্দোলনে কত বড় ফাঁক এসে ছিল বলে সেই সূক্ষ্মতাটা সে তো আমরা অন্যভাবে দেখতে পাচ্ছি না, চতুর্দিকে দেখতে পাচ্ছি। সেখানে অনেক রকমের মানে কি বলবো, মেনো জল ঢুকেছে, নানা রকম উত্থান পতন হয়েছে। ন্যাচারালি সেইখানে আর তখন যতটা জোরালো ভাবে আবেদনটা করতো, একটুখানি ফ্ল্যাশ দিলেই একদম বাকিটা লোকে নিজের মনের আগুনটা জ্বালিয়ে নিত, সেইটা পাচ্ছে না। সেটা তো অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস তোমার মনে হয় যে আমাদের যে একটা বাঙালিদের নাট্যচর্চার ক্ষেত্রে বা ভারতীয় নাট্যচর্চার ক্ষেত্রে
বলবো না, যে এই যে অভিনেতা এবং পরিচালক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রধান অভিনেতা এবং পরিচালক একই ব্যক্তি। এটা আমাদের ইন্ডিয়ান একটা, হ্যাঁ, মানে ইন্ডিয়ান এবং আমি বাঙালিদের মধ্যে যদি আমরা তিনজন যে পিলার আমরা যাদের বলি, বাঙালিদের বেশি বোধহয়। হ্যাঁ মানে শম্ভুবাবু, উৎপলবাবু এবং অজিতেশ, তিনজনই। তারপরে তুমি, বিভাসদা, হ্যাঁ রুদ্রপ্রসাদ, হ্যাঁ যদি এই নামগুলো বলি, তুমি দেখবে সবারই প্রধান প্রধান নাটকগুলো কিন্তু তারা প্রধান অভিনেতা এবং পরিচালক। এই ট্র্যাডিশনটা কি, কিন্তু যদি আমরা যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই, যখন পরিচালক কথাটাকে আবার নতুন ব্যাখ্যায় আমরা পাচ্ছি, মডার্ন ডিরেক্টর, ঠিক ঠিক, সে কিন্তু আর অভিনেতা হিসেবে সে আর মঞ্চে নামছে না। এটা একটা খুব আলোচনার বিষয়। এটা কি একটা, এটা অনেক আগেই আমার মনে হয়েছে, হ্যাঁ অনেক আগেই মনে হয়েছে। আমি অবশ্য নিজেকে মেইন অ্যাক্টর বলি না, আমার গলার কারণেই আমি, তোমার প্রধান যে সবচেয়ে বড় হিট সেইটা করেছি 1977 জগন্নাথ, এটা তো তুমিই প্রধান। সেটাও কিন্তু তার একটা পেছনে একটা ইতিহাস আছে। মানে আমি প্রথমে জগন্নাথ করব বলে, আমি যখন নাটকটা লিখছি, আচ্ছা, তখন আমি জগন্নাথ করব বলে ভাবিনি। তার জন্য আবার কোনো অভিনেতা নেই বলে কি তোমায় করতে হলো? তাই, এবং তাই নাটক লেখা হচ্ছে নাটককার নেই বলে, অভিনেতাও তাই, যে পরিচালক নেই, তুই তাহলে ভালো পারিস তুই কর। হ্যাঁ, পরিচালক তো তাই, পরিচালক সবসময় একদম উপরে বসে আছে। পরিচালক সবকিছুকে, নাট্যকারকেও গাইড করছে, অ্যাক্টরকেও গাইড করছে। পরিচালক সত্যটা আমার প্রধান এবং সব সময় ডমিনেট। মারিছে তুমি যখন অভিনয় করনি, জগন্নাথে যেটা হলো, স্ক্রিপ্ট যেটা অরিজিনাল প্রথম লেখা হয়েছিল তার প্রচুর বদল ঘটলো। আমি যখন ঠিক হলো যে আমি করব, তখন জগন্নাথে আরও অনেক সংলাপ ছিল। সেই সংলাপগুলোকে বিভিন্ন চরিত্রের মুখে এবং নাটকের ভোল্টা পাল্টে গেল। কমেন্টারি পার্টে তখন অভিনেতা নাট্যকারকে প্রভাবিত করছে, অভিনেতা নাট্যকারকে প্রভাবিত করছে। জগন্নাথের সংলাপে প্রচুর অংশ মূল যে কমেন্টারি করছে, মানে বরুণ যে লিখছে, তার থেকে সরাসরি চরিত্রের মুখে চলে গেল। বুঝতে পেরেছি। এগুলো কিন্তু সব জগন্নাথের সত্তা থাকে, একটা নাট্যকার সত্তা অরুণ মুখোপাধ্যায়, একটা পরিচালক সত্তা অরুণ মুখোপাধ্যায়, একটা অভিনেতা অরুণ মুখোপাধ্যায়। এই তিনটে যখন একসঙ্গে পড়ছে একটা ক্ষেত্রে, তখন একে অপরকে ডমিনেট করছে সারাক্ষণ। ধরুন এই যে তুমি বলছো অভিনেতা নাট্যকারকে ডমিনেট করছে, পরিচালক সবসময় ডমিনেন্ট। আচ্ছা, এবং নাট্যকার সত্তা তারপরে, এবং অভিনেতা সত্তা আমি বলছি, অভিনেতা সত্তাকে পরিচালক গাইড করছে, হ্যাঁ গাইড করছে, তার জলজান্ত প্রমাণ তো জগন্নাথ। সেটাই। এবং জগন্নাথে আমি একটা কথা তখন বলেছিলাম, বলবো, মারিচ 15 দিনে লেখা হয়েছিল, জগন্নাথ ইট টুক 10 years। জগন্নাথ প্রথম পড়ে ট্রু স্টোরি অফ আকিউ পড়ে, যখন আমি লুসুন চৈনিক লেখক, যখন আমার মানে জন্মং করে উঠেছিলাম, তারপরে আমার বহু বছর লেগেছে জগন্নাথ একটু কখনো কখনো 1 পাতা 2 পাতা লিখেওছি, কিছুই না। এবং জগন্নাথ অদ্ভুত হচ্ছে, জগন্নাথের প্রথম থেকে শুরু করে নাটকটা শেষ এভাবে লেখা হয়নি। ইন্টারভ্যালের পরে ফার্স্ট যে সিনটা, সেইটা অনেক আগে লেখা। আচ্ছা, নাটক তখন শেষ থেকে অনেক দূরে। মানে নাট্যকার হিসেবে আমায় কত কসরত করতে হয়েছে, যার জন্য নাট্যকার সত্তা তুমি নিয়ে নিজেকে কোন সত্তাটাকে সবচেয়ে বেশি জোর দেবে? পরিচালক সত্তা? অবশ্যই, অরুণ মুখোপাধ্যায় পরিচালক, অবশ্যই অবশ্যই, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং নাট্যকার সত্তাও, মানে এখনো পর্যন্ত বলছি, যেমন পুতুল নাচের কথা, কত পরিশ্রম যে করতে হয়েছে, আনন্দের পরিশ্রম ঠিকই, কিন্তু পরিশ্রম মানে একবার লেখা, আবার ফেলে দেওয়া, আবার এই পছন্দ করছে না, কে ডিরেক্টর পছন্দ করছে না। অর্থাৎ আমার একটা সময় মনে হচ্ছে যে আমি যে ডিরেক্টর, আমি যে নাটক পছন্দ করব, সেই নাটক লেখার ক্ষমতা আমার আছে কি? এই প্রশ্ন আমাকে বারে ফেস করতে হয়েছে। নেই। আমি পরিচালক হিসেবে যে নাটকটা পেলে একবার গদগদ হয়ে যাব, সেই নাটক লেখার ক্ষমতা আমার নাট্যকার সত্তার নেই। সেই জন্য আমি অনুবাদে গেছি। তুমি নাটক, এই যে বারবার অনুবাদে যাই, কিন্তু অন্য নাট্যকারের নাটক পছন্দ হচ্ছে না বলেই তো তুমি নিজেই নাটক লিখতে বসছো নাকি? হ্যাঁ, সেটাও তো সত্য। কিন্তু আমি বিদেশি নাটক যে এত অনুবাদ করেছি এবং করিনি, এরম বেশ কিছু নাটক প্রযোজনা করিনি, তবু অনুবাদ করে রেখেছো, সেটা আমার ভালো লাগার কারণে। এবং যদি কোনোদিন করা যায়, তোমার অত একদম শেষ পর্যায়ের যে ধরো গত 20 বছরের যে নাট্য চর্চা বা নাট্য অনুশীলন, সেটা মূলত কিন্তু পুতুল নাচ বাদ দিয়ে সবকটাই বিদেশি নাটক, তাই তো?
পুতুল নাচের না, একটা ইতিকথার হচ্ছে বাদ দিয়ে ওই কোনটা? মানুষ কিংবা কোলবালিশ, ছোট নাটক, হ্যাঁ, স্বপ্নময় চক্রবর্তীর ছোট গল্প। নয়, ওটা 1.5 ঘন্টার না। 1.5 ঘন্টার নাটক, আচ্ছা। না, বাকিগুলো কিন্তু সবই প্রায় বিদেশি নাটকের অনুবাদ। তাই হবে। আচ্ছা, আরেকটা জিনিস তো, ধরুন অজিতেশ বাবু ওয়াজ ভেরি ফেমাস ফর হিজ অ্যাডাপ্টেশনস। উনি বঙ্গীকরণ করতেন, হ্যাঁ। আবার সৌমিত্রবাবু চট্টোপাধ্যায়ও বঙ্গীকরণ করতেন। হ্যাঁ, হ্যাঁ। তুমি তোমার ইংরেজি নাটক বা বেশিরভাগ বিদেশি নাটক নাটক বঙ্গীকরণ, মানে ভালো মানুষের বলে বঙ্গীকরণ করো। হ্যাঁ। কিন্তু পরবর্তীকালে তোমার ম্যাচিউরিটির একদম শেষ পর্যায়ে এসে তুমি একদমই বঙ্গীকরণের দিকে যায়নি। সেটা কেন তুমি এটা বঙ্গীকরণ করো? পরিষ্কার একদম। বঙ্গীকরণ করতে গিয়ে যে কতগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভালো মানুষের পালা, গুড পার্সন অফ সেলসম্যানের যে নায়ক, সে ওখানে পাইলট। ওদের ওদের দেশের সামাজিক কাঠামোতে একজন মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয়তো পাইলট হতে পারে। আমাদের দেশে কিন্তু না। পাইলট যদি কাউকে বলা হয় তাহলে সে আবার অন্য স্ট্যাটায় চলে একটা যাবে। বর্গ, হ্যাঁ, অন্য একটা বর্গ। সেইটা মেলাতে, এই যে মেলাতে হবে, কিসের দোকান করবে? গুড পার্সনে ওখানে একটা মানে এর দোকান, আফিমের দোকান। আফিম মানে ব্রেস্টের ডায়ালেকটিক্সটা কোথায়? চাইনিজ ব্যাকগ্রাউন্ড বলে, শুধু চাইনিজ বলে নয়, শুধু চাইনিজ বলে নয়, আফিমের দোকান যত ফেঁপে ফুলে উঠবে তত তার টাকা আসবে, তত সে অন্য লোকের ভালো করতে পারবে, ভালো মানুষ। কিন্তু তার সঙ্গে আফিং এর যে বিখ্যাত মানে কলোনিয়াল ইতিহাস, কলোনিয়াল আফিংয়ের তো ইতিহাস শুধু নয়, রয়েছে। মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকর। হ্যাঁ, সেটাই তো, কলোনিয়াল ইতিহাস তো সেই জড়িয়ে আছে সেই এখানে। সেই খারাপটা ওইদিকে খারাপ হয়ে না, যাচ্ছে। সেইটার জন্য তুমি বলছো যে এখানে আমি ফুলের দোকান করলাম, এখানে আমি যাচ্ছে না সেটা। চা পাতার দোকান করলাম, কিছুতেই যাচ্ছে না, ওটা করা যাচ্ছে না। যাচ্ছে না। অ্যাডাপ্টেশন করার আমি বিরোধী। তুমি অ্যাডাপ্টেশনের এই ক্ষেত্রে বিরোধী আর কি, মানে তুমি অ্যাডাপ্টেশন আমি করতে পারি না বলে বিরোধী। আচ্ছা, করতে পারো, ঠিক আছে। বা তোমার মনে হয় মেলাতে পারি না। কেন? adjustment- অজিতবাবু চেখব, মঞ্জুরি আমার মঞ্জুরি অসাধারণ। হ্যাঁ, তুমি ব্রেক তো একটাই করেছো। কোথায়? মা মা তো, হ্যাঁ, মাদা মা 3 ভাবে করেছো। করেছি। মা ইজ নট, মানে ব্রেকড বলতে আমরা যা বুঝি, মা কিন্তু গোর্কি সেই ব্রেক, ব্রেকড হ্যাঁ, গোর্কি না, ব্রেক। বলছি ও তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস নয়। ব্রেস্টের নাটক পশ্চিমবঙ্গে আমি বোধ হয় বলছি প্রথম করেছি, এক্সেপশন অন দ্য রুল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুবাদ, বিধি ও ব্যতিক্রম, ভিডিও ব্যতীত, হাওড়াতে। তখন চেতনা তখন কোথায়? হাওড়ার আইপিটিএ করেছিল এটা, ভিডিও ব্যতীত। বিধি ও ব্যতিক্রম। না, সেটা বলছি মাদার সেটা তুমি করেছি। করেছো, কিন্তু আমি বলছি যে ব্রেক তুমি মাদার আর এই তুমি ব্রেকটার এত কথা বলছো, তুমি ভালো মানুষের পালা করেছো, আর পরে অনুবাদ মাদার করেছি মাদার কারেজ, অনুবাদ করেছি সেন্ট জন অফ দ্য স্টকিয়ার্স। এগুলো প্রযোজনা করো। প্রয়োজন হয়নি। আচ্ছা, জগন্নাথে তোমার যে আইকনিক চরিত্রায়ন জগন্নাথের 77 থেকে তুমি শেষ করেছো 2013-14 বোধ হয় জগন্নাথ। একটা চরিত্র এতদিন ধরে করার জন্য তোমার কোনো নিজের মেকানিক্যাল লাগেনি চরিত্রটা করতে? অভিনয় একটা করতে? হ্যাঁ, না কোনোদিন মনে হয় না না, তোমার? না, একেবারেই না, একেবারেই না। এবং আমার জগন্নাথের যে বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োগটা, এটাও একটা মানে রহস্য বলবো না, এটা একটা ইতিহাস আছে। ছোটোবেলায় আমি জিমন্যাস্টিক করেছি কয়েক বছর, আচ্ছা, সেই জিমন্যাস্টিকের ফল কিন্তু পেয়েছি। এবং আমার কণ্ঠের দুর্বলতা, ছোটবেলার জিমন্যাস্টিক তুমি অত বছর পরে তার শরীরে ছিল? নিশ্চয়ই, তার মাসেলগুলো কয়েক বছর করেছিলাম তো। সেটা গিয়ে যখন আমি দেখলাম যে আমার বডি এত রিয়াক্ট করে, যা করতে চাই তাই খুব বডি পারমিট এবং করছে। গলার তোমার সমস্যা আছে বলে কি শরীরটাকে বেশি একদম, ব্যবহার করছো? একদম, অবশ্যই শরীরটা ব্যবহার করা, এবং সেটাই হয়ে গেল জগন্নাথের মানে ক্যাপিটাল, জগন্নাথের মূলধন হয়ে গেল। 20 বছর ধরে জগন্নাথ করার তোমার গোটা, এতে কোনো সময় অভিনেতা হিসেবে অবসাদ জাগেনি কখনো? অবসাদ তো জাগেইনি। আচ্ছা, মানে অভিনেতার যে টেনশন যেটাকে বলে, অভিনেতার একটা টেনশন আছে, সেই টেনশনটা আমি এখনো ফিল করি। মানে শোয়ের আগে একটা, সেটাই তো একটা ক্রিয়েটিভ, সবচেয়ে বড় ক্রিয়েটিভ অবশ্যই, টেস্ট, অবশ্যই, পরীক্ষা। অবশ্যই। ধরো একটা পয়েন্টের পর আমি পরিচালক হিসেবে চেতনায় কাজ করতে শুরু করলাম, হ্যাঁ। সেটা প্রায় দীর্ঘ 10-12 বছর। তার আগে আমি তারপর তৃতীয় সূত্র করেছি, তারপরে নীল করেছে। তোমার হাতে চেতনা গড়া এত বছরে, তোমার কি মনে হলো তুমি সিংহাসনচ্যুত হয়ে গেলে? অন্য না, এখানে তো আমার একটা থিওরি আছে, সেটা ছাপিয়ে বেরিয়েছিল। সেই থিওরিটা হচ্ছে এই: তুমি দল তৈরি করেছো, দলের সবচেয়ে বেশি মদত তোমার, সবাইকে জুটিয়েছো, অমুক করেছো, তমুক করেছো, দলে অধিকারও তোমার বেশি। কিন্তু কেউ যদি যোগ্য লোক থাকে, সব থেকে ভালো হচ্ছে তাকে বলা, কানে কানে বলা যে তুমি কেটে পড়ো, এবার তুমি অন্য জায়গায় গিয়ে পরিচালনা করো, কারণ আমি এখনও
বসে যাবার সিদ্ধান্ত নিই নিইনি। তুমি করো, কিন্তু তারপরেও যদি করে এবং সে যদি যোগ্য হয়, তখন তুমি নিজে ছাড়বে কিনা ভাববার প্রশ্নটা এসে পড়ে। আচ্ছা, তো আমার এরকম ডাল পিরিয়ড কিন্তু এই তোর ডিরেক্টর হয়ে ওঠার যে সময়টা আর কি, সেখানে আমার ছেলে বলে একটা ব্যাপার আছে, দেখি পারে কিনা মানে যথেষ্ট ভালোভাবে যখন পারলো, তখন আমার পিতা সত্তা এবং পরিচালক সত্তা দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব হলো। সেই কারণে আমি বসেছিলাম তা নয়, কিন্তু বসে থাকার ইতিহাস এর আগেও আছে, 2-3 বছর করে গ্যাপ, সেটা ডাল পিরিয়ড। ব্লক, এখানে একটু বেশি সময় লেগেছে এবং তার মধ্যে একের পর এক চেতনা কাজ করে যাচ্ছে। মানে সেকেন্ড ওয়েভ, তুই থার্ড ওয়েভ সেদিন বলছিলি না, আমি সেকেন্ড ওয়েভ, নীল থার্ড ওয়েভ, থার্ড ওয়েভ এসে নীল এখন চেতনাকে একদম ধরেছে। আমার তো এখনো কাজ করছে। আমার কোনো আফসোসের কিন্তু জায়গা নেই, আফসোসের জায়গা নেই। যদি ফাঁকা হয়ে যেত তাহলে যে শূন্যতা, ফাঁকা হলেই আমি এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে করতে পারবো এরকম কোনো গ্যারান্টি তো নেই। যে এগিয়ে এসে করছে এবং সাকসেসফুলি করছে, চেতনার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে করছে, সেখানে যদি আমি সেই জায়গা না দিই, তাহলে ইতিহাসের কাছে তো আমি অপরাধী থেকে যাব। আচ্ছা, তোমার 50 বছরের দীর্ঘ, যদি 85ই ধরে নিই, আমার মানিক সংবাদ থেকে যদি আমি ধরি, তোমার শুরু এই 50 চেতনার হবে আর 2 বছরের মধ্যে। হ্যাঁ, তুমি বাংলা নাট্যচর্চার ইতিহাসে একদম অনন্য একটি নাট্য ব্যক্তিত্ব হিসেবে কোন দিকটা তোমার মনে হয় যে হাউ ইউ ওয়ান্ট টু বি পোর্ট্রেড ইন হিস্ট্রি তোমার কোন দিকটা জোর দিলে তোমার সবচেয়ে মনে হবে যে এই দিকটা যেন জোর পায়, আমার নাট্যকীর্তির যখন মূল্যায়ন হবে এই দিকটা যেন জোর পায়, সেটা তোমার কোনো মুশকিল হচ্ছে নাটক তো থেকে যাবে, সে প্রিন্টেড আকারেই বা যাই হোক থেকে যাবে। তো নাটক থাকে, অভিনয়ও থাকে না, পরিচালনাও থাকে না। পরিচালনার ভিডিও করলেও তার নাটকের পরিচালনার যে সূক্ষ্মাতি সূক্ষ্ম নানা রকম ক্রস কারেন্টস, সেটা ভিডিওতে ধরা সম্ভব নয়। অভিনয়েও তাই, নাটকটা থেকে যাবে। নাটক মানুষ পড়তে পারবে, তখন আমার অনেক অনুবাদ নাটক এখনও ছাপানোও হয়নি, এমনি বাড়িতে রাখা আছে। এখনও আমি সময় পেলে, মানে ভালো লাগলে, কোনো একটা ছোটো গল্প ভালো লাগলো, বিভূতি ব্যানার্জির কোনো একটা ভালো লাগলো, নাট্যরূপ করে ফেলি। যদি হবে না হয় না, আমি করবো বলে নয়, একটা গন্ডগোল থেকে যাচ্ছে না। আমার কথাটা ওইখানটা আমি তোকে বলি যে আমি এমন কোনো নাটক প্রবল বাসনা করতে পারলাম না, এই দিন চলে যাচ্ছে আর আমি কতদিন বাঁচবো, আর কতদিন কাজ করবো, এরকম অবস্থা আমার হয়নি। মানসিক এই অবস্থাটা আমার হয়নি। আমি একটা প্রজেক্ট নিয়ে বসে আছি, করতে পারছি না, আমি ছটফটা নিয়ে নেই। এই ছটফট নিয়ে আমার ওই পুতুল নাচে যে বড় কাজ করেছি, তারপরেও যে বিদেশি নাটকগুলো নির্ণয়, আপনি কোন দিকে, মানুষকে মাইয়ে করেছি, তাতে আমি যথেষ্ট স্যাটিসফাইড। তুমি তারাশঙ্করের কবিটা নিয়ে কাজ করছি, মানে কি, মানে আজকেও করেছি, আজকে করিনি, কাল সেটাও তো অনেক গান আছে, তাতেও গান আছে এবং কবিকে ট্যাকল করা, বাবা কি, কিন্তু কি তাহলে আমার যে মূল প্রশ্নটা যেটা ছিল যে তোমার শেষ পর্যন্ত, হ্যাঁ, এখন যদি কবিটা গুছিয়ে করতে পারি, একটা গুছিয়ে, কিন্তু তার জন্য কোনো অসুবিধা হবে না। কবি যদি আমি সত্যিই করতে চাই, তাহলে চেতনার 50 বছরে কবি হবে এরকম একটা আশা করছি, হতে পারে। চেতনার 50 বছরে কবি হতে পারে। আমার নীল তো অনেকগুলো প্রজেক্ট, নীল যা করছে তা আমি তোমার কথা, নীল প্রজেক্ট করছে একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট। তুমি তো বলছো আটকাবে না কিছুতে, চেতনাই হোক আর যেই হোক, তোমার যদি করতে ইচ্ছে করে, তুমি যদি তাহলে কবিটা দেখা যেতে কোনো জায়গাতেই হতে পারে, না করলে একদম খুব যে দুঃখ পাবো তা নয়। কারণ নাটকটাকে এখনো কবজা করতে পারিনি, স্ক্রিপ্টটাকেই কবজা করতে পারিনি। জগন্নাথের ফাঁসি হয়েছে এবং জগন্নাথকে বিপ্লবী হিসেবে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং যেহেতু নন্দর সঙ্গে ওর একটা চিরকালীন এক ধরনের যে ঝগড়া এবং কম্পিটিশন বলা যেতে পারে, সেইখানে নন্দর থেকে যে ওর যে নন্দ বিপ্লবী দলে যোগ দিয়েছে, কিন্তু ও অনেক বেশি বড় হয়ে গেছে, কারণ ওর ফাঁসি হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে বলে, এবং ভুল কারণে, ও বিপ্লবী নয়। কিন্তু শেষ দৃশ্যটা জগন্নাথ এই কয়েদির পোশাক পরে, আমার মনে আছে এখনও, তোমার এই সিঁড়ি বেয়ে উঠে ওই ওপর থেকে একটা ফাঁসির দড়ি ঝুলতো, আর ঠিক নিচে ওই হাঁড়ি কাঠের ওই সেটটা থাকতো যেখানে বলি হয়, সে হাঁড়ি কাঠটা ফলে একটা অদ্ভুত ইমেজ তৈরি হতো, নিচে হাঁড়ি কাঠ, উপরে ফাঁসির দড়ি, মাঝখানে তুমি কয়েদির পোশাকে। নন্দ সমর দাসকে মেরেছে,
তোমরা বিপ্লবীরা পাশে থাকলে আমিও মারতে পারতাম, আরও অনেক অনেক কিছু করতে পারতাম। নন্দ এখন বিপ্লবী দলের হয়ে কাজ করছে, তার নামে 5,000 টাকা পুরস্কার। তাতে কি আমার মতো তো ফাঁসিতে ঝুলতে পারেনি সে, আমাকে হারাবে নন্দ। হ্যাট! ওই গানটা তুমি গাও না, যেটা মারির সংবাদে এই জগন্নাথের অমনতর? গান, ও মনোতর নয়, যেটা হচ্ছে মানে যেটা বারবার ফিরে ফিরে আসে, যে শৈশবের গান। প্রকৃতির কত লীলা, মানুষের কত রূপ, মানুষের কত রূপ, বাঁচতে যে কি সুখ রে, বাঁচতে যে কি সুখ, বাঁচতে যে কি সুখ রে, বাঁচতে যে কি সুখ।